নমস্কার। নমস্কার স্নেহের ছাত্রছাত্রীরা, যারা আমাদের মাধ্যমিকের অনুষ্ঠান দেখেছো, স্যারের সঙ্গে তাদের নিশ্চয়ই ইতিমধ্যে পরিচয় হয়ে গেছে। হয়তোবা যারা এখন স্যার উচ্চ মাধ্যমিকে পড়ছে, মানে পরীক্ষা দেবে, তারা মাধ্যমিকের সময় আপনার অনুষ্ঠান হয়তোবা ফলো করেছে। যাই হোক, স্যারের একটা কথা আমার খুব মনে আছে। স্যার মাধ্যমিকের অনুষ্ঠানের সময় বারবার বলেন আর কি, যেটা যে যত কিছু এক্সপেরিমেন্ট মাধ্যমিকের ইতিহাসকে নিয়ে, এবং তার প্রতিফলন আমরা দেখতে পাই প্রশ্নপত্রে। আমি আশা করব উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের ইতিহাস। আর আমার সঙ্গে আজকে আমাদের এই কম্পন দাস ইউটিউব চ্যানেলে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শিক্ষক তুষার কান্তি শানকি মহাশয়। মাফ করবেন তুষার বাবু। স্যার দেখতে দেখতে 15 বছর, আরো বেশি হবে, 2005 মানে 20 বছরের অভিজ্ঞতা স্যারের রয়েছে, এবং দীর্ঘদিন ধরে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষকেরও উনি কাজ করছেন। ওনার সেই অভিজ্ঞতা থেকে আমরা খুঁটিনাটি বিষয়ের প্রবেশ করব, যেটা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই যেমন হয়ে থাকে, ইতিহাসও তার ব্যতিক্রম নয়। এখানে এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন রয়েছে। প্রথমে স্যার আমাদের দু চার কথা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবেন, তারপর আমরা সরাসরি বিষয়ে প্রবেশ করব। স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার যেটা বললেন যে মাধ্যমিকের ইতিহাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা, উচ্চ মাধ্যমিকে কি তাই? স্যার ঠিকই গেস করেছে, সম্পূর্ণ উল্টো। কারণ যারা এখন 12 দিচ্ছ, তারা অলরেডি জানো যে তোমরা 11-এর যে সিলেবাস, সেই সিলেবাসের তুলনায় অনেক সহজ হচ্ছে ক্লাস 12 সিলেবাস। আচ্ছা, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে সাজেস্টিভ এত সুন্দরভাবে আসে, সাজেশনগুলো এত সুন্দরভাবে লাগে, আমাদের হয়তো প্রয়োজনই হয় না। ছাত্ররা নিজেরা যদি একটু মনোসংযোগ দিয়ে তাদের বিগত বছরের প্রশ্নগুলো তারা পরপর রাখে, তাহলে তারা নিজেরাই সাজেশন করতে পারে। তবে তারপরেও কিছু থেকে যায়, যার জন্যই আমাদের এই স্টুডিওতে আসা, এবং কিছু পরামর্শ মিলে যদি তারা আগামী দিনে পরীক্ষায় বসতে পারে, আশা করব যে আশা নিয়ে তারা পরীক্ষায় যাচ্ছে এবং সেই পরীক্ষায় তারা ভালো নাম্বার পাবে। একদমই। স্যারের কাছে আলোচনায় চলে যাওয়ার আগে দু চার কথা বলা। স্যার যেমনটি বলছিলেন যে ছাত্রছাত্রীদের যদি একটু উপকারে আসে, আমি স্যারের এই দীর্ঘ অভিজ্ঞতাকে সম্বল করে শুধু শেষের দিকে অন্তত জানতে চাইবো যে আমাদের স্নেহের ছাত্রছাত্রী তো সাজেস্টিভ কিছু প্রশ্ন করে গেলেই উচ্চ মাধ্যমিকে মোটামুটি এসে যায়, তবুও এই খাতাটাকে কিভাবে সুন্দরভাবে সাজাবো, কোথায় নাম্বার কাটার একটা স্কোপ রয়েছে, আমি কি অতিরিক্ত এসএকিউ লিখবো নাকি লিখবো না, এই ধরনের টুকিটাকি প্রশ্ন যেটা আমাদের মনের অন্তরে থেকে যায়, আমরা হয়তো জিজ্ঞেস করতে পারি না। এখন তো স্কুল বন্ধ, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তোমরা টেস্ট পেপার সলভ করছো, তোমরা একটা কোশ্চেন ব্যাংকের মতো তৈরি করে ফেলেছো, মক টেস্ট দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি। বেশ, আমরা তাহলে সরাসরি সাবজেক্টে চলে যাই স্যার। তারপর তুমি কোশ্চেন প্যাটার্ন দিয়ে বেশ। তোমরা জানো যে আমাদের মোট 8টা অধ্যায় আছে, এবং প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড টাইপ যে প্রশ্ন কীভাবে আসবে সেটা অলরেডি তোমরা জেনে গেছো। তো সেই দিকে আমি খুব একটা দৃষ্টিপাত করব না। প্রথমে আসি এমসিকিউ। এমসিকিউ সেখানে তোমরা মাধ্যমিক করেছো, এবং 4টি অপশান থেকে একটা অপশন লিখতে হয়। মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের পার্থক্য হচ্ছে সেখানে কিন্তু যে অ্যান্সার শিটটা দেওয়া থাকে, এখানে কিন্তু ঘর থাকবে একদম, এবং কোশ্চেন নাম্বারও লেখা থাকবে। শুধু অপশান এবং উত্তরটা তুমি ওই জায়গাটা বসিয়ে দেবে। তবে যেহেতু ঘরটা ছোট, পরবর্তীকালে কাটার বা ভুল গেলে সংশোধন করার জায়গাটা খুব কম, সুতরাং তুমি নিশ্চিত হয়ে সেই জায়গাটা পূরণ করাটা ভালো। আমরা মাধ্যমিকে যখন আলোচনা করেছিলাম, যারা অলরেডি উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরা জানো যে ইতিহাসের পড়ার ক্ষেত্রে কিছু ছক আমরা মেনটেন করি, মাধ্যমিকের ক্ষেত্রেও এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও প্রায় একই। আমরা যখন মাধ্যমিকে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম, সেই ছক থেকে মোটামুটিভাবে 24টা যে এমসিকিউ সেগুলো আসে। তবুও তোমরা
তোমাদের সুবিধার্থে আমি কয়েকটা বিষয়ের উপর আমি একটু নজর দিতে চাইছি। তোমরা যদি সেই দিকগুলো যদি নিজেদের মতো করে পড়ো, তাহলে কিন্তু অনেক সহজে উত্তরগুলো তোমরা পাবে। ধরা যাক যে প্রথম অধ্যায়, তো সেই অধ্যায়ে মূলত আমরা যে প্রশ্নগুলো পাই তোমরা জানো, সেখানে কিছু গ্রন্থ আছে এবং তার রচয়িতা। এটা মাধ্যমিকের ক্ষেত্রেও ছিল এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেহেতু সিলেবাসটা আলাদা, সুতরাং গ্রন্থ রচয়িতার এই প্রফর্মটা একই থাকবে, শুধু গ্রন্থের পরিবর্তনগুলো হবে। এবং এক্ষেত্রেও কিছু বাংলার গ্রন্থ, অর্থাৎ যাদের বাংলা লেখা গ্রন্থ, আর কিছু ইংরেজি গ্রন্থ পড়তে পারে। উদাহরণ হিসাবে আমি যেমন বলতে পারি, তোমরা মাধ্যমিকে পড়েছিল ছেড়ে আসা গ্রাম, অর্থাৎ স্মৃতিকথা বা থেকে যে প্রশ্নগুলো আছে। আবার ইংরেজির কিছু গ্রন্থ আসতে পারে, যেমন ইম্পেরিয়ালিজম এজ এ স্টাডি, এই ধরনের গ্রন্থ। আর একটা আসতে পারে, সেটা হচ্ছে শব্দের অর্থ। তোমরা প্রথম চ্যাপ্টারে এরকম অনেকগুলো পেয়েছো, যেমন লেজেন্ড, এই শব্দটি কোন শব্দ থেকে এসেছে, গ্রিক, ল্যাটিন, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এছাড়া আসতে পারে বক্তা এবং উক্তি, অর্থাৎ একজন বলেছেন, কে বলেছেন, সেখানে 4টি অপশন থাকবে, সেটা আসতে পারে। কিছু চুক্তি বা সন্ধির কথা আমরা জানি, যুদ্ধ তো থাকছে। কিছু পরিচিতি বা উপাধি আছে, যেমন ইতিহাসের জনক ব্রহ্মানন্দ কাকে বলে। প্রতিষ্ঠান কিছু থাকবে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে, অথবা ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে। এছাড়া থাকতে পারে কিছু বন্দোবস্ত, সেটেলমেন্ট, অর্থাৎ ভূমি রাজস্ব বন্দোবস্ত। সেখানে 1 শালা, 5 শালা, চিরস্থায়ী যেগুলো পড়েছো, ওগুলো একটু দেখে দিও। এছাড়া কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আমরা পূর্বে একটা নাম হিসেবে চিনতাম, কিন্তু বর্তমানে সেই নামটা পাল্টে গেছে, অর্থাৎ পূর্বের নাম এবং বর্তমান নাম। কিছু বিদ্রোহের নেতার নাম পড়বে বা কেন্দ্রের নাম পড়বে। এছাড়া হত্যাকাণ্ড আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে কিংসফোর্ড হত্যা, এগুলো তো রয়েছে। কিছু মামলা রয়েছে। এইগুলো করলে মোটামুটি তোমরা এমসিকিউ কভার করতে পারো। তবে এমসিকিউর ক্ষেত্রে একটা আমার নতুন সংযোজন, সেটা হচ্ছে মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের এমসিকিউর ক্ষেত্রে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে তোমরা মাধ্যমিকে যেখানে এসিকিউতে স্তম্ভ মেলানো রয়েছে, অর্থাৎ ক স্তম্ভ এবং খ স্তম্ভ, মাধ্যমিকের ক্ষেত্রে কি করতাম, ক স্তম্ভটা রেখে খ স্তম্ভর পাশে তীর চিহ্ন দিয়ে লিখতাম। এক্ষেত্রে কিন্তু ওই ক স্তম্ভ বা খ স্তম্ভ এমসিকিউতে যেটা রয়েছে, তার অপশানগুলো কিন্তু এমসিকিউ আকারে রয়েছে। বিষয়টা আমি একটু বলে দিই যাতে সুবিধা হবে। আমার কাছে একটা 2023-এর একটা কোশ্চেন রয়েছে, আমি সেখান থেকেই বিষয়টা সমাধান করার চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরা যাক আমি 2023-এর একটা প্রশ্ন নিলাম। সেক্ষেত্রে দেখছি ক স্তম্ভে আছে রেগুলেটিং অ্যাক্ট, ফারুক শেয়ারের ফরমান, বাংলা কোম্পানির দিওয়ানিলা, পিটির ভারত শাসন আইন। খ স্তম্ভে কতগুলো সাল রয়েছে। এখানে এমসিকিউতে কিভাবে রয়েছে না, এ অপশনে রয়েছে রোমান হরফের 1-এর সাথে বড় হাতের এ কমা দিয়ে, রোমান হরফের 2-এর সাথে বড় হাতের বি, অর্থাৎ এ বি সি ডি, এটা অপশন কমা কমা দিয়ে লেখা আছে। তো এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যদি এর মধ্যে একটা জানা পড়ে থাকে, তাহলে বাদ বাকিগুলো অজানা হলেও অনেক সময় আমরা সেই প্রশ্নের সমস্যার সমাধান করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই জায়গাটাই কিন্তু এমসিকিউর ক্ষেত্রে সমস্যা, বাদ বাকি কোনো সমস্যা নেই বলে আমার মনে হয়। বেশ, তাহলে আমরা এমসিকিউ শেষ করলাম। স্যার যেটা বললেন, এক একটা করে ক্ষেত্র আমাদের বেছে নিতে হবে, সেই ক্ষেত্রগুলো থেকে আমাদের প্রশ্ন পড়বে। আমরা খাতা যদি একটা কোশ্চেন ব্যাংক তৈরি করি, স্যার যেটা বলছিলেন, গ্রন্থ এবং গ্রন্থকার বা কোন যুদ্ধ, তার সাল এবং কাদের মধ্যে হয়েছিল, সন্ধি কাদের মধ্যে, একদম এইভাবে করে রাখলে মনে হয় খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা।
এবং আমাদের ছাত্রছাত্রীরা ইতিমধ্যে অবশ্যই সেইভাবে করে এসেছে এবং অসংখ্য কোশ্চেন ব্যাংক তারা সলভ করেছে, তারা নিজেরা নিজেদের ত্রুটিটা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে। একটু সচেতন হলে তারা আশা করি তার সুফলটা তারা পেতে পারে। বেশ স্যার, আমরা তাহলে এসএকিউতে চলে যাই। হ্যাঁ, এরপর আসছি এসএকিউ। এসএকিউ এর ক্ষেত্রেও তার মার্কস হচ্ছে 1। একটু বলে নিই, এখন কোশ্চেন যা প্যাটার্ন তাতে এমসিকিউ 1, এসএকিউ সেটাও 1, এবং বড় প্রশ্নের ক্ষেত্রে 8 সেটাকে ভাঙা আছে, অর্থাৎ মাঝে 1 আর অন্যদিকে 8, যে দীর্ঘ পার্থক্যটা থাকছে। সুতরাং এই যে যেটাকে আমরা এসএকিউ বলছি, এতে মার্কস 1 এবং সেখানে ঘর করে দেওয়া আছে, একটা বা দুটো লাইন লিখতে হবে। যদি ভেঙে পড়ে, অর্থাৎ বিদ্রোহের নেতা বা কবে হয়েছিল, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু প্রশ্ন পড়ে যেগুলো কিন্তু লিখতে হয়, সেই লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে একটু ভেবে নেবে, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। কারণ হঠাৎ করে তোমরা শুরু করে দিলে, জায়গাটা ছোট, তাহলে সেখানে অনেক কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে একটা জায়গা খুব মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিছু আইডিওলজি আছে, বাদ, যাকে আমরা বলছি উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, নব্য সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, এই ধরনের কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো কিন্তু সংজ্ঞা আকারে তোমরা দেবে, এবং প্রথম চ্যাপ্টারে আছে স্মৃতি, কথা বলতে কি বোঝো, সংজ্ঞার পাশাপাশি তোমরা উদাহরণটাও দেবে। তাছাড়া এমসিকিউ যে সমস্যাগুলো সমাধান করেছ, তার কিছু অংশটাও কিন্তু এসিকিউ চলে আসবে। হয়তো কোনো উপনিবেশ বলছে, কাদের উপনিবেশ ছিল, বা কবে এই উপনিবেশ মুক্ত হলো। অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ তোমরা পাশাপাশি নিয়ে করবে। দু একটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কিছুটা দীর্ঘায়িত হতে পারে, তবে ছোট্ট করে লিখবে, তাতেই কিন্তু তোমরা পাবে। একদম। তাহলে আমাদের নির্দিষ্ট জায়গা থাকছে, সেটা 1 বা 2 লাইন, সেখানে আমাদের উত্তর লিখতে হবে। স্যার, এই প্রসঙ্গে আরেকটু বলে নিই, ওখানে কিছু অথবা থাকে বা এক্সট্রা প্রশ্ন থাকে। অবশ্যই। আমাদের ছাত্রছাত্রীদের যদি কোনো প্রশ্নে ডাউট থাকে যে আমি এটা হয়তোবা হতে পারে কি হবে না উত্তরটা, আমরা কি এক্সট্রা 2-1টা করতে পারি, মানে যদি সময় পারমিট করে? হ্যাঁ, প্রশ্নটা ঠিকই বলেছেন। তো আমরা প্রথমে যেটা খুব নিশ্চিত, সেইটা প্রথমে আমরা যেখানে জায়গা নির্দিষ্ট অংশে জায়গা ফাঁকা আছে ওখানে করব, এবং যেহেতু ওই জায়গাটা নির্দিষ্ট, 16টা ঘর কমপ্লিট হলো, তারপর বড় প্রশ্ন লেখার যে জায়গাটা, সেখানটা তোমরা এক্সটেনশন করতে পারো। আসলে আমরা যখন খাতা দেখি, আমাদের হেডম্যানরা বলেই থাকেন যে সবসময় আমরা কিন্তু ছাত্রদের কথা ভেবেই আগাই, অর্থাৎ তোমাদের কথা ভেবেই আগাই। হয়তো কোনো কারণে কিছু লিখতে গিয়ে সে হয়তো ভুল করেছে, পরবর্তীকালে সে ভুলটা পরিবর্তন করার সে যেহেতু চেষ্টা করেছে বা লেখার চেষ্টা করেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কিং দিই। তবে হ্যাঁ, একটা জিনিস, একই উত্তর দু জায়গায় লিখবে না, অথবা তুমি অ্যাটেম্প করতেই পারো। আর এখানে একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমরা পার্ট মার্ক দিই না, হাফ দিই না, তাহলে প্রত্যেকটা অ্যাটেম্প করবে। তাতে কি হলো না, হাফ দিতে গিয়ে যেহেতু আমরা পার্ট মার্কস দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, আমরা ওখানে 1 দিয়ে দিই। অর্থাৎ এসএকিউ এর ক্ষেত্রে একটা ছেলে বা মেয়ে যদি অ্যাটেম্প না করে আর একজন যদি অ্যাটেম্প করে, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যায়, যেহেতু অর্ধেক করে তারা এক্সট্রা একটা প্রশ্ন পেতে পারে। একদম। বেশ, এটা তো জানলাম। এবার আমরা একটু বড় প্রশ্নে চলে যাব, 8 নম্বরে। এবং স্যার বলেছেন বিস্তর ফারাক 1 থেকে একেবারে 8-এ, কিন্তু পুরোটাই 8 নম্বর সম্ভবত থাকে না, হয়তো একটা আধটা প্রশ্নে থাকে, পার্ট মার্কিং থাকে, 5+2+1 এইরকম, বেশি 5+3 অথবা 4+4। বেশ, এই প্রশ্ন নিয়ে আমরা এবার তাহলে আমাদের আলোচনায় এগিয়ে দিয়ে যাব। ইতিহাসের এই জায়গাটাই সবাই খুব চিন্তিত যে কি প্রশ্ন পড়বে। বড় প্রশ্ন যাওয়ার আগে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাইছি, তোমরা এমসিকিউ এবং এসএকিউ এই জায়গাটাকে যদি তোমরা ধরে থাকো, তাহলে বড় প্রশ্ন নিয়ে কোনো ভাবার দরকার নেই। কারণ ক্লাস 12-এর যা সিলেবাস, মেনলি সেটা ইন্ডিয়ান হিস্ট্রির ওপর। আচ্ছা, ক্লাস 11-এর ওয়ার্ল্ড হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্ট্রিকে এমনভাবে মিক্সআপ করা ছিল, তাতে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিষয়টা বুঝতেই কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল। মেনলি ক্লাস 12-এর
ভারতের জাতীয় আন্দোলন তো রয়েছে, এছাড়া আমরা যে সমস্ত মহাপুরুষ ইতিহাস কেন্দ্রিক সংযুক্ত, অর্থাৎ বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায়, যারা ছোটবেলা থেকেই তাদের সম্বন্ধে জেনেছে। সুতরাং প্রশ্ন পাবে না এটা কিন্তু হবে না, পাবেই। শুধু সেটাকে গুছিয়ে লেখাটাই তোমাদের প্রধান কাজ। আর প্রশ্নটা যেভাবে বলা হয়েছে সেইভাবে, অর্থাৎ পাঠ প্রশ্নকে পাঠ প্রশ্ন হবে লিখতে হবে, সেখানে একটা ভূমিকা তোমাকে দিতে হবে, মূল বিষয়গুলো দিতে হবে, তারপর তুমি সেটাকে শেষ করবে। আমরা চ্যাপ্টার অনুযায়ী যদি আগাই তাহলে বিষয়টা ভালো সুবিধা হবে। প্রথম চ্যাপ্টার তোমরা জানো, সেখানে আমরা যে প্রশ্নটা বা চ্যাপ্টারটার নাম হচ্ছে অতীত স্মরণ। অর্থাৎ অতীতকে স্মরণ করতে গেলে আমরা কাদের ওপর নির্ভর করি, সেটা স্মৃতিকথা হতে পারে, কিংবদন্তি হতে পারে। তো এখান থেকে একটা প্রশ্ন পড়বেই। আমি যদি 2024টা ধরি, তো সাধারণত প্রশ্ন রিপিট হয় না, এটা ধরেই আমরা আগাবো। তো এখানে আমরা দেখছি 2024-এ যে প্রশ্ন, তাতে লেখা আছে স্মৃতিকথার সংজ্ঞা লেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। 4+4, অর্থাৎ স্মৃতিকথা কাকে বলে পড়েছে এবং ইতিহাস রচনায় তার গুরুত্ব। ওই ভাষাটা একই থাকবে, হয়তো সেখানে স্মৃতিকথার জায়গায় কিংবদন্তি বলতে কি বুঝো, ইতিহাস রচনায় কিংবদন্তি গুরুত্ব লেখো। অথবা আমরা 2023-এ যেটা পড়েছিলাম, তোমরা যদি সামনে প্রশ্ন থাকে তাহলে তোমরা দেখো, সেখানে লিখেছিল মিথ বলতে কি বোঝো, মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য লেখো। তাহলে এখানেও দেখো ইতিহাস স্মরণের ক্ষেত্রে যেগুলো দরকার সেখান থেকে একটা প্রশ্ন আসছে, এবং প্রথম চ্যাপ্টার থেকে অথবা থাকবে, এটা বা অথবা। এক্ষেত্রে আমি বলবো ইতিহাস স্মরণের ক্ষেত্রে মিথ, কিংবদন্তি, যেহেতু স্মৃতিকথা পড়ে গেছে, এই বিষয়গুলোর ওপর কিন্তু একটু নজর দেবে। এবং আরেকটা অংশ, অর্থাৎ স্মৃতিকথা বা কিংবদন্তি তো থাকছেই, আরেকটা পার্ট যেখানে আমরা দেখছি যে পেশাদারি এবং অপেশাদারি ইতিহাস চর্চার মধ্যে পার্থক্য। অর্থাৎ ইতিহাস যারা চর্চা করছেন, যারা ইতিহাস চর্চাকে পেশা হিসেবে নিয়েছে, তাদের অ্যাপ্রোচ, আর যারা ইতিহাস চর্চাকে তাদের মূল কাজের বাইরে রেখে করছে, তাদের দৃষ্টিভঙ্গি কি পার্থক্য, এই ধরনের পার্থক্য করতে পারে। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সংগ্রহশালা, অর্থাৎ জাদু। তো এক্ষেত্রে যেহেতু পড়ে গেছে, তোমরা, আমার যতদূর মনে হচ্ছে যে স্মৃতিকথাটা পড়ে গেছে, অর্থাৎ বাদবাকি মিথ বা লেজেন্ড বা কিংবদন্তি এগুলো থেকে একটা করবে, আর পেশাদারি এবং অপেশাদারি ইতিহাস চর্চার যে পার্থক্য এখান থেকে করলে আশা করি তোমরা একটা পাবে। বেশ, এই প্রসঙ্গে আরেকটা বলে নিই, তোমরা যেহেতু আমি আগেই বলেছি যে মোট 8টা অধ্যায়, এই 8টা অধ্যায়কে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 4টে অধ্যায় নিয়ে প্রথম ক বিভাগ, এবং সেকেন্ড পার্টে আছে আর 4টে অধ্যায়। ওখানে তোমরা দেখবে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর, অর্থাৎ ক বিভাগ থেকে 2টো এবং কমপক্ষে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তারপর যে কোনো একটা বিভাগ থেকে 3টে করতে হবে। সুতরাং তোমরা যদি একটু ভাগ করে নাও, হয়তো কারো ক বিভাগের চ্যাপ্টারগুলো সহজ ভালো লাগছে, তাহলে সেখান থেকে 3টে অ্যাটেন্ড করতে পারো, খ বিভাগগুলো তার উল্টোটাও হতে পারে। তবে যেহেতু প্রথম চ্যাপ্টার থেকে অথবা থাকবে 2টো, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু তোমার কাছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে একটা তোমাকে লিখতেই হবে, করলে বা পরের যে চ্যাপ্টারগুলোর চাপ কমে যাবে। এরপর আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে চলে আসবো। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যে মূল বিষয়টা আছে তোমরা অলরেডি জানো, সেখানে বলছে 19 এবং 20 শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের প্রসার। আমি আগেই বলেছি এই যে আইডিওলজি এগুলো, অর্থাৎ উপনিবেশবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, এই সংজ্ঞাটা কিন্তু করবে,
কখনো কখনো এটা 3 নম্বর পড়তে পারে, তার সাথে 5 নম্বর দিতে পারে। সেটা হচ্ছে এই বিষয়ে লেনিন বা হবসন তাদের যে মতামত বা তাদের মধ্যে যে আইডিয়াটা সেই সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন পড়তে পারে বলে আমার মনে হচ্ছে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু করতে পারো। এছাড়া আমি সেকেন্ড অধ্যায়ে আমি যে বিষয়টার উপর বা বলবো সেটা হচ্ছে এখানে কিছু ভূমি রাজস্ব বন্দোবস্ত অলরেডি বলেছি, চিরস্থায়ী বন্দোবস্ত রয়েছে, তোমরা সেগুলো করতে পারো। চিরস্থায়ী বন্দোবস্ত কেন হলো বা তার ফলাফলগুলো, অর্থাৎ তার সাথে যুক্ত যে জমিদার, তার সাথে যুক্ত রয়েছে কৃষক অথবা কোম্পানি, এই 3টে ব্যক্তিকে কিভাবে প্রভাবিত করেছে বা গ্রাম্য জীবনে কিভাবে প্রভাব ফেলেছে এই বিষয়টা কিন্তু তোমরা করতে পারো। মোটামুটি দ্বিতীয় চ্যাপ্টার ক্ষেত্রে এইগুলো রয়েছে। এছাড়া আরেকটা প্রশ্ন প্রায় আসে, সেটা হচ্ছে মার্কেন্টাইল অর্থনীতি বিষয়টা, এটার উপর, এটা যদিও একটু কনসেপ্টটা কঠিন, এই বিষয়টা তোমরা একটু করতে পারো। দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যেগুলো বলছিলাম যে মোটামুটিভাবে লেনিন বা হবসন তত্ত্বের উপর জোর দিতে হবে এবং এক্ষেত্রে কিছু ভূমি রাজস্ব বন্দোবস্ত রয়েছে সেই বিষয়টা এবং মার্কেন্টাইল অর্থনীতির যে ধারণটা সেটার উপর একটু জোর দাও, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেতে পারো। বেশ, তাহলে কি তৃতীয়? হ্যাঁ, এবার আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। বেশ, ক বিভাগের তৃতীয় চ্যাপ্টারটা আর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু অথবা থাকবে। আচ্ছা, মানে প্রথম আর দ্বিতীয় থাকবে। এবং এক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে ইন্ডিয়ান হিস্ট্রির সাথে ওয়ার্ল্ড হিস্ট্রির একটা মার্চ করে প্রশ্ন আসছে। ফার্স্ট চ্যাপ্টারে যেমন টোটালি ইন্ডিয়ান হিস্ট্রি দুটো অথবা থাকবে, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা একটা ইন্ডিয়ান হিস্ট্রি প্রশ্ন পেতে পারি আর একটা ওয়ার্ল্ড হিস্ট্রি পেতে পারি, এবং দুটোই অথবা। কি ধরনের প্রশ্ন পড়তে পারে আমরা যদি ধরে নিই 2024-এর প্রশ্ন যদি আমার কাছে থাকে এবং আছে, আমি সেখানে ক্যান্টন বাণিজ্য, তোমরা জানো চীনের যে বাণিজ্য ক্যান্টন, অর্থাৎ এটা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে এসেছে, আর ভারতবর্ষের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত একজন সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক, সুতরাং তার প্যারালেলি যে প্রশ্নটা আসতে পারে বা আসে সেটা হচ্ছে রাজা রামমোহন রায় শিক্ষা সংস্কার। তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার উল্টো দিকে যেহেতু রাজা রামমোহন রায় আছে, এটা করতে পারব। এক্ষেত্রে আর একটা প্রশ্ন আমি বলবো, এখন শুধু তো ভারতীয় নয়, এমন কোথাও কোনো ইংরেজ প্রশাসক ছিলেন যারা ভারতবর্ষের শিক্ষা বা সমাজ সংস্কার কথা ভেবেছিলেন। একদম, যেমন নব্যবঙ্গের অন্যতম অভিজ্ঞতা লর্ড বেন্টিং এর কথা। তাহলে বেন্টিংটা তোমরা করতে পারো। আচ্ছা, ঠিক আছে, চলো সৌরভ, এটা কাটতে হবে, আবার আমরা কন্টিনিউ করছি। বেশ, আমরা থার্ড চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইন্ডিয়ান হিস্ট্রির সাথে ওয়ার্ল্ড হিস্ট্রির একটা কম্বিনেশন রয়েছে। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা আসছে এবং ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে একটা আসছে। 2024-এ যেটা পড়েছিল, অর্থাৎ ক্যান্টন বাণিজ্য, এটা ওয়ার্ল্ড হিস্ট্রির প্রশ্ন, আর শিক্ষা সমাজ সংস্কার রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা ইন্ডিয়ান হিস্ট্রির প্রশ্ন। তাহলে যেহেতু ইন্ডিয়ান হিস্ট্রির কথা প্রথমে বলি, এখানে যেহেতু বিদ্যাসাগর চলে এসেছে, তাহলে আমরা সমাজ সংস্কার আরেকজনের কথা আমরা প্রত্যেকে জানি, রাজা রামমোহন রায়। তার ধর্ম সংস্কার, শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কার বিষয়টা বলব। বেশ, আর একটা বিষয়, অর্থাৎ নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম ডিরোজিও, সেই ডিরোজিওর তার অবদান, নব্যবঙ্গের একজন অন্যতম শিক্ষক বা পথপ্রদর্শক হিসাবে তিনি কিভাবে তৎকালীন সমাজকে সংস্কার আন্দোলনে উজ্জীবিত করেছিলেন সেই বিষয়টা আমাদের দেখতে হবে। আন্দোলন আর একটা বিষয় কিন্তু একটু লক্ষ্য করতে হবে, কি বিষয়টা হচ্ছে ভারতবর্ষ যেহেতু
বিভিন্ন ধর্মের মানুষের একটা সমন্বয় ঘটে। যদি রাজা রামমোহন রায়কে হিন্দু ধর্মের সংস্কারক বলে থাকি, তাহলে নিশ্চয়ই ইসলাম ধর্মের সংস্কার হিসাবে আমরা আলিগড় আন্দোলন, শহীদ আহমেদের কথা বলবো। অর্থাৎ এখান থেকে একটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন পড়বে, একজন সমাজ সংস্কারক হিসাবে প্রশ্নটা কিন্তু পড়তে পারে। তাহলে এখান থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু পড়ে গেছে এবং 2023-এর যদি আমার প্রশ্ন থাকে, হ্যাঁ এখানে কিছু প্রশ্ন এসেছে, যেটা বলছিলাম একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা। আচ্ছা, মানে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। এক্ষেত্রে মানে আগেই বলেছি যে 11 সাথে 12-এর ভীষণ মানে এত পার্থক্য। 11 দেওয়ার পরে মনের মধ্যে যে ভয়টা তৈরি হয়, 12-এ কিন্তু প্রথম থেকেই সেই ভয়টা চলে যাবে। এখানে ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে যেহেতু এখানে ক্যান্টন বাণিজ্য পড়েছে, আমরা যদি 2023-এর দিকে দেখি তাহলে এখানে অর্থাৎ আরেকটা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন এসেছে, যেমন নানকিন সন্ধি অর্থাৎ আফিম যুদ্ধ বলি, তার যুদ্ধের সাথে সন্ধি অলরেডি আমরা এমসিকিউ পড়েছি। এখানে একটু ব্রডভাবে লিখতে হবে। নানকিন সন্ধির কথা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। অর্থাৎ এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, একটা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে আর ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের মূল বিষয়। এখানে অথবা থাকছে, এক আর তিন, বেশ এখানে থাকতে পারে এবং এখানে যদি ভাগ্য ভালো থাকে হয়তো এই চ্যাপ্টার থেকে অথবা না থাকলে দুটোই থাকতে পারে। আচ্ছা, আরেকটা বোধহয় চ্যাপ্টার রয়েছে, মানে ক বিভাগের এখনো চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, আমরা 4th চ্যাপ্টারে চলে যাই। তো চতুর্থ অধ্যায়ে আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া, অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে প্রসার এবং তার বিরুদ্ধে ভারতবাসীর যে প্রতিক্রিয়া, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু আমরা এখানে দেখব। এখানে মূলত যে বিষয়টা আমরা যদি 2024-এর প্রশ্ন দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা যেহেতু অলরেডি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ক্যান্টন চলে এসেছি, আমরা অলরেডি শহীদ আহমেদের কথা বলে দিয়েছি। আচ্ছা, আমরা অলরেডি চতুর্থ অধ্যায় কিন্তু কভার করে দিয়েছি। আচ্ছা, চতুর্থ অধ্যায় কভার করে দিয়েছি। আমরা অতীত স্মরণ থেকে প্রথম অধ্যায় করেছি। আচ্ছা, ঔপনিবেশিকবাদ বা সাম্রাজ্যবাদ থেকে আমরা দ্বিতীয় অধ্যায় করেছি। আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায় করেছি, অর্থাৎ যেখানে আমরা অলরেডি বলেছি চিরস্থায়ী বন্দোবস্তের বিষয়টা। এবং চতুর্থ অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে আরেকটা আমার ছেড়ে গেছে প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবশিল্পায়ন। অর্থাৎ শিল্পায়ন মানে হচ্ছে শিল্পের উন্নতি, আর অবশিল্পায়ন মানে শিল্পের অবনতি, এবং অবনতির কারণ কি এবং ভারতবর্ষে এই অবনতিটা কিভাবে প্রভাবিত করেছিল ভারতবর্ষের অর্থনীতিকে। বা অনেক সময় প্রশ্ন করতে পারে, এই অবশিল্পায়ন কি অনেক কল্পনা, সত্যি কি হয়েছিল, এই ধরনের কিন্তু প্রশ্নটা করতে পারে। তোমাদের সুবিধার্থে আমি আরেক বিষয়টা রিপিট করছি। প্রথম অধ্যায় থেকে যেমন স্মৃতিকথা পড়ে গেছে, এই ধরনের স্মরণ থেকে একটা প্রশ্ন। দ্বিতীয় বলেছিলাম পেশাদারি বা অপেশাদারি। সেকেন্ড অধ্যায় থেকে আমি অলরেডি বলেছিলাম যে সেখানে হবসন লেনিন তত্ত্বগুলো রয়েছে। আমরা পরের অধ্যায়তে বলেছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত বা বন্দোবস্তগুলো রয়েছে। এখানে আমরা বললাম অবশিল্পায়ন। লাস্ট অধ্যায়ে আমরা রাজা রামমোহন রায় সমাজ সংস্কার অথবা ডিরোজিও বা আলিগড় আন্দোলন, এছাড়া নানকিন সন্ধি, এই সংক্রান্ত বিষয় পড়তে পারি। অর্থাৎ আমরা বিভাগ ক, এই যে 4টি প্রশ্ন, এখানে 4টি প্রশ্ন থেকে তোমরা যদি ক বিভাগটা তোমাদের ভালো লাগে তাহলে এখান থেকে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করো।
তাহলে পরবর্তীকালে 5টা প্রশ্ন বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ খ বিভাগ থেকে যে কোনো 2টো প্রশ্ন করলেই তোমরা পারবে। বেশ, আমরা তাহলে ইতিমধ্যে ক বিভাগ মানে যা নম্বর রয়েছে মানে লিখতে হবে ন্যূনতম 2টো, আমরা 3টেও লিখতে পারি, মানে আমরা 24 নাম্বার কভার করতে পারি বা 16ও পেতে পারি। এইটা নিয়ে আলোচনা হলো, এবার খ বিভাগ নিয়ে আমরা আলোচনায় চলে যাব। খ বিভাগ বাকি যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই অধ্যায় থেকে রয়েছে। এক্ষেত্রে একটা প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি আগে থেকে, সেটা হচ্ছে আইন সংক্রান্ত। যেহেতু 2024-এ 1935-এর ভারত শাসন আইন এসেছে, তাহলে আইন সংক্রান্ত যদি প্রশ্ন আসে তাহলে 2টো প্রশ্ন কিন্তু আসতে পারে। একটা হচ্ছে 1909-এর মরলে-মিন্টো সংস্কার আর 1919-এর মন্টেগু-চেমসফোর্ড সংস্কার। এই 2টো সংস্কার আইন তোমরা যদি করতে পারো তাহলে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে বলে আমার মনে হচ্ছে। বেশ, এছাড়া আরেকটা বিষয় বা আরেকটা অধ্যায় বা আরেকটা, যেহেতু 2024-এ ক্রিপস মিশন পড়ে গেছে, অর্থাৎ তোমরা জানো ভারত ছাড়ো আন্দোলনের আগে যে ভারতবর্ষে যে ক্রিপস মিশন এসেছিল, তাই ওই ভারত ছাড়ো আন্দোলন এটা কি খুব ইম্পর্টেন্ট। তোমরা ভারত ছাড়ো আন্দোলনটা করতে পারো। তোমরা ব্যক্তি হিসাবে নেতাজি সুভাষচন্দ্রের অবদানের কথা বলতে পারো। যেহেতু নৌবিদ্রোহটা পড়ে গেছে, তাহলে কিন্তু তোমরা নৌবিদ্রোহ পরিবর্তে এখান থেকে যেটা তোমরা করবে সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ, এই প্রশ্নটা কিন্তু তোমরা করে রেখো। আশা করি এই প্রশ্নটা তোমাদের এবারে খুব ইম্পর্টেন্ট। 2023-এ মন্টেগু-চেমসফোর্ড সংস্কার রয়েছে, অর্থাৎ আর একটা তার পারলে মরলে-মিন্টো সংস্কার, এই বিষয়টা করে রেখো। আর একটা প্রশ্ন এখানে এসেছে, সেটা হচ্ছে বাংলার দুর্ভিক্ষের কথা। 1943 খ্রিস্টাব্দে যে দুর্ভিক্ষ এবং ব্রিটিশ সরকার সেক্ষেত্রে কি ভূমিকা নিয়েছিল সেটা তোমরা করবে। 2023-এ এসেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু, অলরেডি আমরা সেই বিষয়ে আলোচনা করছি। এবার আমরা একটু পরের অধ্যায়গুলোতে আগাই। আমাদের যেমন প্রথম অধ্যায়ে আমরা মূলত তৃতীয় অধ্যায়ে বলেছিলাম ইন্ডিয়ান হিস্ট্রির সাথে ওয়ার্ল্ড হিস্ট্রি, এক্ষেত্রেও রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে কিছু ইন্ডিয়ান হিস্ট্রির বিষয় থাকবে আর কিছু ওয়ার্ল্ড হিস্ট্রির বিষয় থাকবে। যেমন আমি বলছি, যেহেতু 2024-এ কিউবা ক্ষেপণাস্ত্র সংকট পড়েছে, আচ্ছা, অর্থাৎ কিউবার সংকট, তাহলে আর কি পড়তে পারে না, এখানে হোচিমিন ভিয়েতনাম সংকট পড়তে পারে। এখানে ঠান্ডা লড়াই, অর্থাৎ যাকে আমরা কোল্ড ওয়ার বলছি, সেটা সরাসরি আসেনি, তবে ঠান্ডা লড়াইয়ের কারণ এবং সেক্ষেত্রে ট্রুম্যান পরিকল্পনা, মার্শাল পরিকল্পনা, এই 2টো বিষয় কিন্তু তোমরা একটু নজর দেবে। ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে আমরা যদি এইগুলো বলে থাকি, এবার ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে আমরা মূলত যে জায়গার উপর নজর দেব সেটা হচ্ছে এই যে ঠান্ডা লড়াই বা পরবর্তীকালে জোট নিরপেক্ষ আন্দোলন, যেখানে জওহরলাল নেহরু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই বিষয়টা বলতে পারো। কোরিয়ার সংকট কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো পড়তে পারো। মোটামুটি এখান থেকে 4টে প্রশ্ন করলে, 2টো ইন্ডিয়ান হিস্ট্রি, 2টো ওয়ার্ল্ড হিস্ট্রি, আশা করি 1টা বা 2টো তোমরা কমন দিতে পারো। বেশ, এবার ধীরে ধীরে আমরা লাস্ট অধ্যায়ের দিকে চলে যাব। লাস্ট অধ্যায়ের এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়। তোমরা অনেকেই খবরের কাগজ বা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো রয়েছে, অশান্ত বাংলাদেশ। আচ্ছা, তো সেই বাংলাদেশের যে মুক্তি আন্দোলন, যার কথা বারবার মুজিবুর রহমান, তো সেই মুজিবুর রহমান সংক্রান্ত প্রশ্ন হয়তো এবারে
দিলেও দিতে পারে। এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট পারে। এছাড়া ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সুয়েজ সংকট। সুয়েজ সংকট কি বা এর কারণ কি, এর ফলাফল কি, এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। মোটামুটিভাবে আমাদের আলোচনার মূল বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা 8টা অধ্যায়কে দুটো গ্রুপে ভাগ করলাম। প্রথম থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত ক গ্রুপ, পরে আর 4টে প্রশ্ন নিয়ে আর একটা গ্রুপ। প্রতি বিভাগ থেকে যখন দুটো হচ্ছে, মোট 5টা প্রশ্নের ক্ষেত্রে, তো তোমাদের 3 নম্বর আর 7 নম্বর চ্যাপ্টারটার উপর খুব জোর দিতে হবে। আর অলরেডি প্রথম চ্যাপ্টারটা আমি বলেছি যে ওখানে মোটামুটিভাবে বিগত 5-6 বছরের যদি প্রশ্ন আমি অ্যানালিসিস করি তাহলে মোটামুটি কমন আসে। এই নিয়ে তোমরা আগিয়ে যাও। আশা করি 2025-এর উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে তার রিফ্লেকশন আসবে বলে আমার মনে হয়। একদম 1, 3, 7 এই চ্যাপ্টারগুলো একটু বেশি করে দেখতে হবে, নজরে রাখতে হবে। আর আমরা স্যারেরা সবসময়ই বলেন যে এমসিকিউ এসিকিউ এইগুলো ভালো করে করতে গেলে বইটাকে খুঁটিয়ে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং এ থেকে নিষ্কৃতি নেই, তুমি যেটা পড়ে গেছে সেটার উপর তো এমসিকিউ ছোট প্রশ্ন আসতেই পারে, এসিকিউ আসতেই পারে। সুতরাং আমরা পুরো সিলেবাসটার উপরে আমাদের একটা দখলের দরকার। এমসিকিউ এসিকিউ এটার উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে, কারণ বড় প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি খুব ভালো লেখো তোমাকে 7 দিতে পারে। অনেক সময় দেখা যায় যে যদি আমরা প্রশ্নটার ক্ষেত্রে খুব লেন্দি হয়ে যাচ্ছে, ছোট করে লিখছি, কম্প্যাক্ট লিখি, তথ্য থাকে। আমি বারবার বলছি বড় প্রশ্নের ক্ষেত্রে 3টে পার্ট থাকে। আমি মাধ্যমিকের ক্ষেত্রেও বলেছি, একটা ভূমিকা অংশ থাকে যার জন্য আমরা একটা নাম্বারিং দিই। মূল উপযোগ্য বিষয় যেটা টোটাল প্রশ্নটা দাঁড়িয়ে আছে, সেখানে তুমি ইতিহাস মানে তথ্য নির্ভর দিতে হবে। অবশ্যই লাস্ট অংশ উপসংহারের ক্ষেত্রে তোমার কিন্তু নিজস্ব বক্তব্য থাকুক বা একটা কনক্লুশন তোমাকে সুন্দরভাবে করো, তাতে তোমার নাম্বার কিন্তু আসতে পারে। আমি এই প্রশ্নটাই স্যারকে করতে যাচ্ছিলাম যে একটা আদর্শ উত্তর কেমন হতে পারে। আমার মুখের কথা কেড়ে নিয়ে উনি অলরেডি বলে দিয়েছেন যে আমাদের যে কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে গেলে আমাদের প্রথমে একটা ভূমিকা গৌরচন্দ্রকে একটা লিখতেই হবে। তারপরে আমাদের যে মূল বিষয়, যেটা বডি বলা যেতে পারে, আনসারের বডি, তার মূল দেহ পরিকাঠামো, যেখানে হৃৎপিণ্ডটা রয়েছে, অর্থাৎ যেখানেই আমাদের উত্তরের মূল অংশটা রয়েছে, সেটা আমাদের উপস্থাপন করতে হবে। আর এতক্ষণ মিলে যে আলোচনাটা করলাম সেটার সারমর্মটা আমাদের শেষে দিতে হবে। এবং প্রত্যেকটা উত্তরের শেষে, মানে বড় প্রশ্নের শেষে একটা প্যারা করে একটা গ্যাপ দিলাম। পার্ট প্রশ্নের জন্য অবশ্যই আলাদা পার্ট করতেই হবে। একদম। পারলে একটা হেডিং মূল অংশগুলোতে আন্ডারলাইন করো, রেড বা গ্রিন ছাড়া অন্য কালিতে করো। কোটেশন থাকলে কোটেশন দাও। প্রত্যেকটা পার্টি বা অংশে যদি স্যার বললেন যে একটা হেডিং দাও, তাতে কি হয় আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কি লিখতে চেয়েছি। আমরা স্যার কোন কালি ইউজ করবে আর করবে না এরকম বারবারই বলেছি, তবু একটু বলে রাখি যেটা স্যারেরা বারবার বলে থাকেন, লাল কালি, সবুজ কালি আর হচ্ছে একটু গোলাপি কালি, এই 3টি হচ্ছে এক্সামিনার, স্ক্রুটিনিয়ার এবং হেড এক্সামিনার মোটামুটি ক্রমান্বয়ে এরা ব্যবহার করেন। সুতরাং এইগুলো আমরা ইউজ করবো না, বাদ বাকি আমাদের কাছে যা কালি রয়েছে সেগুলো একটু ইউজ করবো। খাতাটাকে সুন্দরভাবে মার্জিন টার্জিন দেবো, এগুলো আর বলার অপেক্ষা রাখে না। তোমাদের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে এমসিকিউ এসিকিউ এর জন্য, সেই জায়গাতেই আমাদের উত্তরটা লিখতে হবে। আর আমাদের অন্যান্য ভিডিওগুলোতে অন্যান্য সাবজেক্টের বিশেষ করে আমরা বলে দিয়েছি এবারে কি কি পরিবর্তন আসছে। মানে উত্তরপত্রের একটা কোশ্চেন বুকলেট নাম্বার সেটাও লিখতে হচ্ছে, এটা আমরা বলে দিয়েছি আগে, তবু এবারে বলে রাখলাম। নাম, রোল নাম্বার লেখার সাথে সাথে কিন্তু ওই জায়গাটা রয়েছে। এবং লুথ সিটের ক্ষেত্রে বারবার বলছি, লুথ সিটের ক্ষেত্রে যেটা আমার অভিজ্ঞতা রয়েছে, লুথ সিটের ক্ষেত্রে তোমরা যখন ইনভিজিলেটরের কাছ থেকে লুথ সিট নিচ্ছ, তোমার খাতায় +1 করে লিখবে। এবং সঙ্গে সঙ্গে স্যারের কাছেও কিন্তু এই ধরনের একটা সিট আছে, স্যারকেও একটু বলবেন স্যার এটা আমার এতগুলো নাম্বার, এবং সেখানে তিনি যেন নোট করেন। পরবর্তীকালে কোনো কারণে যদি একটা পেজ মিসিং হয়, তাহলে তুমি সেক্ষেত্রে তোমার ক্রেডিটটা পাবে, যেমন করে পাবে। সর্বশেষে
টোটাল করে ওখানে স্যারের যেন একটা সিগনেচার সিগনেচার থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা এবং খুব সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা খুব তাড়াহুড়ো করে ফেলি, অন্তত 10 থেকে 15 মিনিট আগে খাতাটা কিন্তু বেঁধে ফেলতে হবে। তারপর তুমি লেখো। দরকার হয় যদি মনে হয় যে আরো পেজ নেব, তুমি একটা এক্সট্রা পেজ নিয়ে রাখতে পারো, অসুবিধা নেই। কিন্তু পেজগুলোতে খুব ভালোভাবে সাজাও, পেজ নেওয়ার আগে তোমার নাম্বারিংটা করো। একদমই স্যার, ওইটাই বলতে যাচ্ছিলাম। মূল খাতার পরে যেটা নিলাম 1 নম্বর দিয়ে দিলাম, আমি নেওয়ার সাথে সাথে 1 নম্বর লিখবো, তারপরে নাম, রোল নাম্বার যেটুকু লেখার সেগুলো লিখবো, তারপর 2 নম্বর 3 নম্বর এরকম করে আমার চলতে থাকুক। কারণ আমি যখন লুজসিটগুলো যখন আমার কাছে আলগা থাকছে, যখন আমি সুতো দিয়ে বাঁধছি না, তখন এদিক ওদিক হয়ে যেতেই পারে। আর আমাকে এটার পরে কোন উত্তরটা রয়েছে, কোন খাতায় রয়েছে, এটা দেখতে হবে না। 1 নম্বর 2 নম্বর করে তুমি সাজিয়ে দাও। মোটামুটি আমরা স্যারকে পেয়েছিলাম, স্যার দীর্ঘ আলোচনা করেছেন। আর কি কিছু বাকি থাকলো স্যার? না, এই বছরটা তো যেহেতু তোমাদের শেষ এই সিলেবাসে, আশা রাখছি এবছর প্রশ্ন খুব একটা কঠিন হবে না এবং ভালোই হবে। এবং তোমরা মনের জোর নিয়ে আগিয়ে যাও, পরীক্ষা ভালো হবে এবং মাথাটা ঠান্ডা রেখো। অযথা টেনশন না করে যে প্রশ্নটা আছে বা প্রশ্নটা পেয়েছো, সেই প্রশ্নটা থেকে তুমি তোমার নাম্বারটা তুমি ওখান থেকে তুলে নাও এবং অন্য বন্ধুদের দ্বারা খুব বেশি প্রভাবিত হওয়ার কোনো দরকারই নেই। অনেক সময় দেখা যায় পরীক্ষা হলে গিয়ে কোনো বন্ধু বলছে এটা পড়ে গেছে, অথচ সেটা তোমার পড়া হয়নি। ঠিক আছে, হয়নি, এছাড়া তো অনেক প্রশ্ন আছে, অল্টারনেট প্রশ্ন। সেগুলো নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। তোমার কাছে যেটা আছে সেটা যথেষ্ট, সেটাকে ঠিকভাবে খাতায় লিখে আসাটাই কিন্তু পরীক্ষার মূল উদ্দেশ্য বা কাজ। সেটা যদি করতে পারো তাহলে আশা করি একটা ভালো মার্কস কিন্তু তুমি পেতে পারো। একদমই তাই। আমরা আশা করব যে তোমরা সবাই একেবারে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যাও, তোমাদের স্কোর ভীষণ ভালো হোক। আসলে কোনো বলতে বাধা নেই স্যার। আমি যখন ছোটবেলায় পড়াশোনা করেছি মাধ্যমিকে, আমার ইতিহাসের দৌড় মাধ্যমিক পর্যন্ত, তখন যদি কোনো বিষয়কে বেশি ভয় পেতাম সেটা হচ্ছে ইতিহাস। তা স্যারের দীর্ঘ আলোচনা আমি মাধ্যমিকের সময় শুনেছি, উচ্চ মাধ্যমিকেও শুনেছি। মনে হয় যে এত সহজ সরল করে, এত প্রাঞ্জল করে, বিষয় ভিত্তিক ভাবে কিভাবে শর্ট কোশ্চেন ছোট প্রশ্নগুলোকে পড়তে হবে ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে আমাকে অন্তত আমার স্যারের ওই সময় বোঝাননি। তোমরা অনেক লাকি, স্যার কিভাবে পড়তে হবে এর রূপরেখাটা কিন্তু একেবারে সেই মাধ্যমিক স্তর থেকেই স্যার দিয়ে আসছেন। আর নিশ্চিতভাবে তোমরা ফলো করছো। আমরা শুধু একটু সংযোজন করবো, আর তো কয়েকটা দিন মাত্র হাতে সময় রয়েছে। ইতিহাসের মতো বিষয়, যে বিষয়গুলোতে একটু বেশি লিখতে হয়, তা এইগুলোকে তোমরা একটু মক টেস্ট দাও বাড়িতে। টেস্ট পেপার বাজারে বেরিয়ে গেছে, 2জন বন্ধুর সঙ্গে এসো না, একটু আলাপ আলোচনা করে তার বাড়িতে তুমি চলে গেলে, বা একদিন সে তোমার বাড়িতে এলো, একটা স্কুল খুলে দিলে তুমি একটা দেখে, আর সে তোমাকে একটা খুলে দিল, তারপরে একটা ঘড়ি ধরে সময় ধরে একেবারে 3 ঘন্টা 15 মিনিট তোমরা পরীক্ষা দিয়ে দিলে, কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলে না। তারপর তোমরাই নিজেদের পরীক্ষক হয়ে যাও। তোমার খাতাটা তাকে দিয়ে দাও, তার খাতাটা তুমি নিয়ে নাও, ব্যাস। দেখো না, অনেক উপকার হবে। আর আমাদের দৃঢ় বিশ্বাস তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান আরো সার্থকতা লাভ করবে যদি এটা দেখার পর আমরা খবর পাই যে কিছু ছেলে মেয়ে ইতিহাস নিয়ে ভবিষ্যতে পড়াশোনার কথা ভাবছে। অর্থাৎ ইতিহাস নিয়ে আমি বলছি পড়াশোনা না, শুধু গবেষণা করার কথা ভাবছে, একেবারে শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত যাওয়ার কথা ভাবছে। এটা হলে বোধহয় স্যার সবচেয়ে খুশি হবেন। নিজেদের সাবজেক্টের উপরে যদি কেউ রিসার্চ করতে কোনো ছেলে মেয়ে আগ্রহী হয়, যেটা এখনকার দিনে অনেকটা স্যার কমে গেছে। মানে আমরা এতটাই আসলে তার জন্য হয়তো বাস্তব পরিস্থিতি অনেকটা দায়ী। কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা অনেক একটা ছোট্ট সংযোজন, তোমরা যদি পরবর্তীতে কম্পিটিটিভ এক্সাম দাও তার একটা বড় অংশ কিন্তু একদম ভারতের ইতিহাস, তো স্বাধীনতার ইতিহাস তো আসবে। সুতরাং এবং WBCS এর যে কোনো বড় ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অংশ কিন্তু ইতিহাস থেকে আসে। একদম ঐতিহাসিক ন্যূনতম জ্ঞান কিন্তু তোমাকে একটু লাগবে। আর এই পর্যায়ে যদি তোমরা সেটাকে আগে থেকেই সংরক্ষিত করতে পারো, তাহলে আগামী দিনের যে কম্পিটিটিভ এক্সামগুলো তোমরা দেবে, সেক্ষেত্রে তোমাদের অনেক এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে। বেশ, তোমাদের সবার পরীক্ষা খুব ভালো। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে এটা জানাতে ভুলো না। তোমাদের জন্য একটা ফিডব্যাকের জায়গা রয়েছে, কমেন্টের জায়গা রয়েছে কল্পন দাস ইউটিউব চ্যানেলে। তোমরা একটু ফিডব্যাক দিও, যাতে আগামী বছর এই অনুষ্ঠানটাকে আমরা আরো সুচারুভাবে কিভাবে সম্পন্ন করতে পারি
সেটার অপেক্ষায় থাকলাম। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। শুভরাত্রি। নমস্কার।